রেডিও মিলনের আজকের নিবেদন বিশ্বজিৎ সরকারের কাহিনী অন্তর্জালের মায়াজাল। লেখক শ্রী বিশ্বজিৎ সরকারকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে বিশ্বজিৎ সরকারের কাহিনী অন্তর্জালের মায়াজাল, প্রথম ভাগ। ও তুমি যতই চাপড় মারো ভায়া, ও চলবে নিজের ইচ্ছেতেই। সত্যি তো, কি বিপদে পড়া গেল। প্রায় 15 মিনিট ধরে চেষ্টা চলছে, কিন্তু কম্পিউটার বাবাজির অন হওয়ার কোনো নামগন্ধ নেই। অগত্যা নন্দীবাবু নিজেই জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সেকশনে ফোন করে একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারকে ডাকিয়ে আনলেন। মিনিট 20-25 চেষ্টার পরে সিস্টেম শেষ পর্যন্ত অন করা গেল। কম্পিউটার বটে একটা। প্রায় 7 মাসের জমে থাকা ধুলো স্তর যাও বা ঝেড়ে মুছে পরিষ্কার করা গেল, কিন্তু স্ক্রোল হুইল খসে পড়া মাউস আর অর্ধেক বসে যাওয়া কিবোর্ডের কি হবে? এই নিয়ে কি কাজ করা যায়? ওকে অবজ্ঞা করো না ভায়া, ও যে সে কম্পিউটার নয়। তোমার আগের জনকে তো ও রাতারাতি গায়েব করে দিল। মানে? কথাটা শুনে ভারী অবাক হয় বিমল। কলকাতার নিজাম প্যালেসে সিপিডব্লিউডি অফিসে একটা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে বছর 5 চাকরি করার পর হঠাৎই দিল্লিতে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারে ট্রান্সফার অর্ডার আসে বিমলের। ফলে বাংলার সকল মায়া ত্যাগ করে তাকে ব্যাগপত্র নিয়ে চলে আসতে হয়েছে দিল্লিতে। প্রথম 3টে রাত দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় একটা হোটেলে কাটালেও অফিসের এক পাঞ্জাবি ভদ্রলোকের সহযোগিতায় নিউ অশোকনগরে কম পয়সায় একটা বাড়ি ভাড়ার সন্ধান পাওয়া মাত্রই গতকাল বিকেলে সেখানে গিয়ে উঠেছে বিমল। কর্মঠ যুবক বিমলের মধ্যে আর 5টা ভেতো বাঙালির মতো হোম সিকনেস ব্যাপারটাই নেই। চাকরি করতে হলে ওইসব বাড়িঘর বা মায়ের আঁচলের মায়া করলে হবে না। সব তো আর একসাথে হাতের মুঠোয় পাওয়া যায় না। চাকরি জীবনের 5 বছরে সে দেখেছে একটা পছন্দসই সিট পাওয়ার জন্য কত রকমই না পলিটিক্স চলে অফিসে। তুচ্ছ একটা সিটের জন্য অফিসে একে অপরের পিছনে কলকাঠি নেড়ে মানুষ কি যে আনন্দ পায় কে জানে। তাছাড়া কাজের আবার পছন্দ অপছন্দ কি? কাজ কাজই হয়। অন্তত বিমলের চিন্তাদর্শ তো সেই কথাই বলে। কিন্তু সমস্যা হলো এই নতুন অফিসে এসে এই ভগ্নদশা জীর্ণ কম্পিউটার নিয়ে কাজ হবে কি করে? দিল্লির কেন্দ্রীয় সচিবালয় এলাকায় রাষ্ট্রপতি ভবনের ঠিক সামনে নর্থ ব্লক নামক পেল্লা এক রাজপ্রাসাদ তুল্য বিল্ডিংয়ে ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের অফিস। এছাড়াও নর্থ ব্লকে রয়েছে অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রীর দপ্তর, আর তার ঠিক উল্টো দিকেই সাউথ ব্লকে দেশের প্রধানমন্ত্রীর অফিস। প্রথম দিন জয়েন করতে এসে তো বিমল বুঝতেই পারেনি এটা আদৌ কোনো অফিস বিল্ডিং হতে পারে। সুবিশাল চওড়া রাজপথ ক্রমশ উঠে যাচ্ছে রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনের দিকে। তার ডান ও বাম উভয় দিকেই হুবহু এক রকম দেখতে দুটি সুদৃশ্য সুদূর প্রসারিত ঐতিহাসিক গোছের বিল্ডিং। ডিসেম্বরের শীতের সকালের চারদিকে ক্যামেরা কাঁধে ঘুরে বেড়াচ্ছে কোথাও পর্যটক, কোথাও নিউজ রিপোর্টারের দল। আর নিচে রাস্তা থেকে শুরু করে বিল্ডিং দুটোর প্রায় ছাদ পর্যন্ত উঁচু টাওয়ারের মতো নির্দিষ্ট কিছু অংশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ এর জওয়ানরা। খানিকক্ষণ হতভম্বের মতো এদিক ওদিক ঘোরাঘুরির পর বিমল জানতে পেরেছিল ওই ডান দিকের বিল্ডিংটার নামই হলো নর্থ ব্লক, যার ভিতরে রয়েছে তার নতুন অফিস। জয়নিংয়ের প্রথম 2 দিন আন্ডার পোস্টিং থাকার পর আজ 3য় দিনের সকালে পোস্টিং অর্ডার পেয়েছে সে। অ্যাডমিনের সেকশন অফিসারের মোটামুটি নির্দেশ মতো 3 তলা থেকে 1 তলায় নেমে রুম নম্বর খোঁজ করতে করতে জানতে পারা গেছে তার সেকশনে পৌঁছতে হলে বিল্ডিংয়ের 1 নম্বর গেটের কাছে লিফটের পাশ দিয়ে নেমে যাওয়া সিঁড়ি দিয়ে পৌঁছাতে হবে সোজা বেসমেন্টে। সেখানে তারই মতো আরেকজন বাঙালি ভদ্রলোক সুব্রত নন্দীর সেকশন পেরিয়ে তবেই তার বসার জায়গা। নন্দীবাবুর সাথে প্রাথমিক আলাপচারিতার পর্বটা ভালোই কেটেছে বিমলের। 50-এর কাছাকাছি বয়সী ভদ্রলোক বেশ মিশুকে হাসি খুশি। নিজের সেকশন অফিসার হলেও বিমলের মতো লোয়ার ডিভিশন ক্লার্কের সঙ্গে জমিয়ে গল্প করতে তার কোনো সংকোচ নেই। বরং বাইরের আলো বাতাসহীন অবরুদ্ধ এই ঘরে একজন নতুন বাঙালি পেয়ে তিনি বেশ আহ্লাদিতই হয়েছেন বলে মনে হলো। মাত্র 1.5 ঘন্টার পরিচয় তার সঙ্গে এমন ভাব জন্মালো যেন বিমলের মনে হলো সে লোকটার কতদিনের চেনা। বিমলেরও বেশ ভালোই লাগছিল। অজানা শহরে একজন বাঙালি বন্ধু পেলে কার না ভালো লাগে। কিন্তু যত গন্ডগোল বাঁধালো ওই কম্পিউটার। সকাল থেকে সে একের পর এক খেলা দেখাচ্ছে।
হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের অদম্য চেষ্টায় মেশিন অন হলেও দেখা গেল তাতে ইন্টারনেট কানেকশন আসছে না। আসবেই বা কী করে? প্রায় 7 মাসের উপর বন্ধ মেশিনের তার কখন ইঁদুরে কেটে দিয়ে চলে গেছে কে জানে। এদিকে বেসমেন্টে মোবাইলের নেটওয়ার্কও নেই। কখন যে সব ঝামেলাগুলো মিটবে, এই সব 7-5 ভাবতে ভাবতে বিমলের হঠাৎ মনে পড়ল নন্দীবাবু কার যেন গায়েব হওয়ার কথা বলছিলেন। কথাটা মনে পড়তেই সামনের ডেস্কে বসা নন্দীবাবুকে জিজ্ঞেস করলো বিমল, আচ্ছা স্যার, তখন কার একটা গায়েব হয়ে যাওয়ার কথা বলছিলেন? ঠিক বুঝতে পারলাম না। বলবো বলবো কলকাতা থেকে এসে একেবারে সোজা ওই হট সিটে গিয়ে বসেছো। তা সেই সিটটাকে কে হট বানালো তার গল্প বলবো না, কিন্তু তার আগে এই সমস্ত স্যার ট্যার বাদ দাও দেখি ভায়া। আরে তুমি হলে আমার ভাইয়ের মতো, সেখানে স্যার বললে কি আর জমিয়ে গল্প স্বল্প করা যায়? তার চেয়ে তুমি আমাকে নন্দীবাবু বলেই ডেকো। এই অফিসে বাঙালি যে কজন আছে তারা আমাকে সবাই ওই নামেই ডাকে। ঠিক আছে স্যার, মানে নন্দীবাবু। সত্যি কথা বলতে কলকাতার অফিসের নোংরা পলিটিক্স দেখতে দেখতে দিল্লিবাসী কোনো বাঙালির থেকে এমন সুন্দর ব্যবহার পাবে এমনটা স্বপ্নেও ভাবতে পারেনি বিমল। নন্দীবাবু যেন সম্পূর্ণ অন্য মানুষ। সকাল থেকে বিমলের সাথে এত গল্প করছেন, কিন্তু তার ফাঁকে ফাঁকে দিব্যি অফিসের কাজও করে চলেছেন। কোথাও কোনো বিরক্তি বা ধৈর্যচ্যুতির লেশ মাত্র নেই। চলো ভাইয়া, বাকি কাজ পরে হবে। এখন তোমাকে ওই টি বোর্ডের চা খাইয়ে আনি। মাত্র 1 টাকার চা, কিন্তু খেলেই বুঝবে কি দারুণ গন্ধ আর টেস্ট। আর যেতে যেতে গল্পটাও বলা যাবে। নন্দীবাবু তারপর বিমলকে নিয়ে চললেন বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে অবস্থিত টি বোর্ডের উদ্দেশ্যে। লিফটে উঠেই নন্দীবাবু আবার বলতে শুরু করলেন, তুমি যে সেকশনে পোস্টিং পেয়েছো সেটা হলো সরকারি কর্মীদের জন্য সুখের স্বর্গ। 2-1 দিন গেলেই সেটা বুঝতে পারবে। ওই সেকশনে তেমন কোনো কাজই নেই, তার ওপর জায়গাটা বেসমেন্টে হওয়ার জন্য ওদিকটাতে সেভাবে কেউ আসেও না। তুমি এখানে চেয়ারে বসে দিব্যি নাক ডেকে ঘুমিয়ে নিলেও কেউ দেখার নেই। সব থেকে বড় কথা, তোমার সেকশনে কোনো সেকশন অফিসারই নেই। যিনি ছিলেন তিনি গত মাসে রিটায়ার করে গেছেন, আর যিনি আন্ডার সেক্রেটারি তিনি বসেন অন্য বিল্ডিংয়ে। তার কন্ট্রোলে আরও 2টো গুরুত্বপূর্ণ সেকশন আছে, যার কোনোটাই এই বিল্ডিংয়ে নয়। আগে উনি সপ্তাহে 2-1 দিন মতো এসে সব কাজ বুঝিয়ে আর ফাইল চিঠিপত্র সমস্ত সইটই করে দিয়ে যেতেন, কিন্তু গত 1 বছর হলো বেশিরভাগ কাজকর্মই চলছে ওই অফিসে। তাই এখন তিনি এদিকটা প্রায় আসেন না বললেই চলে। ফলে যা হয় আর কি, তোমার সেকশনে গুলবীর সিং বলে একজন মাল্টিটাস্কিং স্টাফও আছে, তবে তার দর্শন পেতে হলে তোমাকে ভাইয়া পূর্ণিমা অবসর মতো অপেক্ষাই করতে হবে। সে এই রামরাজত্বে যে কত অঘোষিত ছুটি নিয়ে থাকে তার হিসেব কেউ রাখে না। যিনি ছিলেন মানে আমাদের হারুদা, যার সিটে তুমি এখন এসে বসেছ, তিনি পালিয়েছেন প্রায় 7 মাস হলো। পালিয়েছেন মানে বেপাত্তা, রাতারাতি ভ্যানিশ। যা বাবা, তা আবার হয় নাকি? আরে হয় ভায়া, হয়। তোমার ওই কম্পিউটারটাই তো হারুদাকে টেনে নিয়ে গেল। টেনে নিয়ে গেল মানে কোথায়? তাহলে একটু খুলেই বলি, দাঁড়াও, তার আগে চায়ের অর্ডারটা দিয়ে দিই। হ্যাঁ, যা বলছিলাম, হারুদা মানে হারাধন মল্লিক এই তোমার মতোই ট্রান্সফার পেয়ে এসেছিলেন এই সেকশনে। তার প্রায় বছর 7 আগেকার কথা। দিব্যি চলছিল। অমন মিশুকে আর আমোদে মানুষ খুব কমই হয়। মিনিট 10 কথা বলেই মানুষকে অনায়াসে আপন করে নেওয়ার মতো এক ক্ষমতা ছিল হারুদার। তোমাদের সেকশনে কাজ বলতে তো তেমন কিছু ছিল না, তবে যতটুকু ছিল হারুদা একাই সামলে নিতেন। বরং সেকশন অফিসারই বসে বসে ঘুমোতেন আর দিনের অধিকাংশ সময় সিট ছেড়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে আসতেন। তখন সবে সবে আমাদের ফিন্যান্স মিনিস্ট্রিতে ম্যানেজমেন্টের সিস্টেমের কাজ শুরু হয়েছে। ফাইন্যান্স সেক্রেটারির কড়া হুকুম, প্রত্যেক সেকশন থেকে সপ্তাহে অন্তত একটা করে ফাইল হলেও অফিসেই প্রসেস করতে হবে। অগত্যা হারুদার টেবিলেও একটা কম্পিউটার এসে বসলো। এর আগে এই সেকশনে একটা কম্পিউটার ছিল ঠিকই, কিন্তু সেটা সেকশন অফিসার নিজে ব্যবহার করতেন। হারুদার টেবিলে কম্পিউটার জুড়ে যাওয়ায় সেকশন অফিসার তো বেজায় খুশি। যেটুকু কাজের জন্য তাকে একটু আধটু সিটে বসতে হতো, এখন আর সেটাও বসতে হবে না, হারুদার কাঁধে ভর দিয়েই চালিয়ে দেওয়া যাবে। আর সেই সময়টায় উনি কখনো পার্কে, কখনো অফিসের পেছনের রকাবগঞ্জ গুরুদুয়ারাতে ঘুরে আসবেন। কিন্তু মুশকিল হলো হারুদার। চিরকাল হাতে কলমে কাজ করে আসা মানুষ, বউ ছেলেপুলেহীন গতে ধরা জীবনে অভ্যস্ত,
এমনকি অফিসেও যাকে অতি সহজভাবে মোটা ফ্রেমের চশমা নাকে দিয়ে ধুতি পরে আসতে দেখা যায়, তার কাছে তো ভায়া কম্পিউটারটা একটা যন্ত্রণার বিষয়। ফলত কম্পিউটারটা ইনস্টল হওয়ার পর থেকেই মুখটা বেজার করে বসে রইলেন। কাউকে না পেয়ে শেষে আমাকেই বললেন, সুব্রত, কি একটা বিপদে পড়লাম বলো দেখি। এই তো আর 2.5 বছর পরে রিটায়ার্ড করতাম, এখন এসব ঝামেলা ভালো লাগে? এই যে কম্পিউটার আমি আর কিছু বুঝি নাকি ছাই। আরেকদিন হঠাৎ করে হারুদা কম্পিউটার ছেড়ে উঠে এসে বললেন, সুব্রত, নেট ব্যাংকিং খুলে ফেললাম ভাই। এবার আর পাসবুক আপডেট করার জন্য ব্যাংকে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। এই দেখো আইডি আর পাসওয়ার্ড। আরে 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 করো কি হারুদা, এটা নেট ব্যাংকিং এর আইডি পাসওয়ার্ড, এ কাউকে দেখাতে নেই। আরে তুমি হলে আমার ভাইয়ের মতো, তোমাকে ওইটুকু বিশ্বাস করি বলেই তো দেখাচ্ছি। তাছাড়া প্রথম কিভাবে কি করতে হয় সেটা তো তুমিই দেখিয়ে দেবে। আর শোনো, আমাকে একটা ইমেল আইডি খুলে দিও তো। ব্যাংক, পোস্ট অফিস, ইনকাম ট্যাক্স রিটার্ন সব জায়গায় লিঙ্ক করে দেবো। আমি সম্মতি জানিয়ে ঘাড় কাত করলাম। এইখানেই একটা মস্ত বড় ভুল করে ফেললাম ভায়া। জিমেলে ওর ওই ইমেল আইডি খুলে দেওয়ার পর থেকেই সব কিছু হঠাৎ করে কেমন যেন বদলে যেতে শুরু করলো। আইডি খুলে দেওয়ার দিন 15 পরে হারুদার সাথে একদিন টি বোর্ডে বসে চা খাচ্ছি, এমন সময় হারুদা বললেন, কাল রাতে একটা অদ্ভুত মেল এসেছে ভাই, আজ সকালে চোখে পড়ল। কিন্তু ওর বেশি আর কিছু জানা গেল না। ঠিক কী ধরনের মেল এসেছে জিজ্ঞাসা করতেই দেখলাম হারুদা উল্টো দিকের দেওয়ালে মুখ করে বসে আছে। মাথায় যেন তার কত কি চিন্তা ঘুরপাক খাচ্ছে। আমি আর ওই বিষয়টা নিয়ে ঘাঁটালাম না। এই ঘটনার কয়েকদিন পর একদিন ছুটির সময় ব্যাগটা হাতে নিয়ে ধীর পায়ে রুম থেকে বেরোনোর সময় মন মরা সুরে বললেন, ভাবছি ভিআরএসটা নিয়েই নি, কিছুই যে জানা হলো না, দেখা হলো না। আরেকদিন লাঞ্চ টাইমে বসে নিজের খাবার খাচ্ছি, হঠাৎ করে হারুদা কম্পিউটার ছেড়ে উঠে এসে বললেন, সুব্রত, তুমি জানো না, তুমি আর আমি কেউ বেশি দিন বাঁচব না। শীঘ্রই এই সুন্দর পৃথিবী এলিয়েনরা দখল করে নেবে। হারুদার নির্ঘাত ইন্টারনেটের কোনো আর্টিকেলে এই সমস্ত ভুলভাল কথা পড়েছেন মনে করে আমি আর কিছু জানতে চাইলাম না। পাছে এই সমস্ত নিয়ে আলোচনা করলে তার মাথায় উল্টোপাল্টা চিন্তা চেপে বসে। তারপর অবশ্য হারুদা এই রকম ধরনের কথাবার্তা আমাকে আর বলেনি। সারাদিন ওই কম্পিউটারে মুখ গুজেই বসে থাকতেন। আর তারপর আরও মাসখানেক এইরকমভাবে কেটে যাওয়ার পর হঠাৎই একদিন ভ্যানিশ। অনেক অনুসন্ধান চালিয়েও কোনো খোঁজ খবর পাওয়া গেল না। দিল্লিতে হারুদা একাই থাকতেন, তার পরিবার আত্মীয় স্বজন বলতে এখানে কেউ ছিল না। তবুও কয়েকজন বাঙালি বন্ধু এক ছুটির দিনে তার গোল মার্কেটের কোয়ার্টারে গিয়ে খোঁজ খবর করলাম, কিন্তু নেট রেজাল্ট 0। মোবাইলেও অনেকবার কল করা হয়েছিল, কিন্তু ফোনটা অনেক দিন ধরেই সুইচ অফ বলার পর একদিন হঠাৎ করেই বলল ইনকামিং কলের সুবিধা শেষ হয়ে গেছে। হারুদা সেকশন অফিসার সুনীল অরোরাজিও অনেক চেষ্টা করলেন। হারুদা সার্ভিস বুকের রেকর্ড চেক করে তার দেশের বাড়ির ঠিকানা বার করে সেখানে পর্যন্ত লোক পাঠানো হলো, কিন্তু কোথাও হারুদার টিকি পর্যন্ত পাওয়া গেল না। তারপর তার ছেড়ে যাওয়া সিটে প্রায় 7 মাস পর এলে তুমি। নন্দীবাবুর মুখে হারুদার গল্পটা শোনার পর থেকেই বিমলের মনের অবস্থাটা অদ্ভুত হয়ে দাঁড়ালো। হারুদাকে না চিনলেও তার এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার ব্যাপারটায় বিমলের মনটা বেশ খারাপ হলো। আবার সত্যি বলতে পুরো ব্যাপারটাই তার কাছে রহস্যের মতো ঠেকছে। একটা জলজ্যান্ত মানুষ কখনো এইভাবে উধাও হয়ে যেতে পারে? লোকটা বেঁচে আছে কিনা তারই ঠিক নেই। ওদিকে নন্দীবাবু বললেন পুলিশে বারবার রিপোর্ট করা সত্ত্বেও কোনো লাভ হয়নি। তাহলে কি কোনোভাবেই এই রহস্যের কিনারা করা সম্ভব নয়? হতে পারে ওই কম্পিউটারটাতেই হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে। তাছাড়া ওই যে নন্দীবাবু বললেন হারুদার ইমেল আইডি খোলার পর থেকেই যত গণ্ডগোল শুরু,
তাহলে কি সেখানে দরকারের সময়ই এখন কম্পিউটারটায় ইন্টারনেট কানেকশন নেই। থাকলে জিমেলটা খুলে একবার দেখে নেওয়া যেত ওটা এখনো লগড ইন অবস্থায় আছে কিনা। যদিও থাকার সম্ভাবনাই বেশি, কারণ হারুদার তো অত কম্পিউটার ইন্টারনেটের বিষয়ে জ্ঞান ছিল না। কাজেই তিনি যে কাজ শেষ করে জিমেল থেকে লগ আউট করবেন সেটার চান্স কম। সুতরাং ইনবক্সে ঢুকে মেইলগুলো সব পড়ে নেওয়া যেতে পারে, আর তাতে হয়তো হারুদার অন্তর্ধান রহস্যের সমাধানের পথে অনেকটা এগোনো যাবে। আর তাছাড়া বিমলের চিন্তায় ছেদ পড়ল পাশে থাকা ল্যান্ডফোনের বেজে ওঠার শব্দে। আন্ডার সেক্রেটারির ফোন। তার অধীনস্থ সেকশনে নতুন লোকের পোস্টিং হয়েছে সেই খবর পেয়েছেন তিনি। তাই বিমলকে কাজগুলো বুঝিয়ে দেবেন বলে ডেকে পাঠিয়েছেন সেকেন্ড ফ্লোরের একটি রুমে। সেখানে তিনি নিজেও কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন। আন্ডার সেক্রেটারির কাছ থেকে ফিরেই বিমল সেকশনে ঢুকে সোজা নিজের চেয়ারে এসে বসল। যতক্ষণ ইন্টারনেট কানেকশন চালু হচ্ছে ততক্ষণ কম্পিউটারের সব ফাইল ফোল্ডারগুলোতে ঢুকে ঢুকে ভালো করে দেখতে হবে যদি হারুদার কোনো ইনফরমেশন পাওয়া যায়। কিন্তু হায়, দেখা গেল সিস্টেমটা ইতিমধ্যেই কখন যেন ফরম্যাট করা হয়েছে। হয়তো আজ সকালেই যখন ইঞ্জিনিয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল মেশিনটা অন করার জন্য। বেশ হতাশ হয়ে পড়ল বিমল। ফরম্যাট করা হয়েছে মানে তো জিমেল থেকে পাসওয়ার্ডের হিস্ট্রি মুছে গিয়ে অটোমেটিক্যালি অ্যাকাউন্টটা লকড আউট হয়ে গিয়েছে। অর্থাৎ হারুদার পাওয়া ইমেলগুলো আর পড়া হলো না। কিন্তু তবুও আশা ছাড়ল না বিমল। কোথাও যদি কিছু একটা সূত্র পাওয়া যায়। হঠাৎ মনে হলো টেবিলের ড্রয়ারগুলো একবার দেখা যেতে পারে। সেখানে কোনো পুরনো পরিত্যক্ত কাগজের বান্ডিল পড়ে থাকলে সেগুলো উল্টে পাল্টে দেখতে হবে যদি কিছু পাওয়া যায়। অগত্যা ড্রয়ারগুলো এক এক করে খুলে খোঁজা শুরু করলো বিমল। ওপর থেকে নিচের পরপর 3টে ড্রয়ারেই অজস্র পুরনো ছেঁড়া কুচকে থাকা কতগুলো কাগজ, 5-6টা কলম, পেন্সিল আর একটা কাঠের স্কেল ছাড়া উল্লেখযোগ্য কিছুই পাওয়া গেল না। এদিকে কাগজগুলো নিতান্তই পরিত্যক্ত, অপ্রয়োজনীয়। টেবিলের একেবারে নিচে 4র্থ ড্রয়ারের ডালাটায় কিছু একটা ভাবে জং ধরে গেছে। অনেক চেষ্টাতে সেখানে খোলা গেলেও দেখা গেল দলা পাকানো অজস্র কাগজ ছড়িয়ে ছিটিয়ে রাখা। এই ড্রয়ারটার ভিতরের জায়গা অনেকটা কম। বিমল তার ডান হাত ঢুকিয়ে কাগজগুলো মুঠো করে বের করার চেষ্টা চালাচ্ছে। এমন সময় কাগজের স্তূপের তলায় আঙুলে বেশ শক্ত মতো কিছু একটা ঠেকল। একটু ব্যতিক্রমী কিছুর হদিশ পাওয়ায় কাগজগুলো ছেড়ে বরং সেই শক্ত জিনিসটাই আগে বের করলো বিমল। গায়ে অল্প বিস্তর ধুলো লেগে থাকা নীল রঙের একটা ডায়েরি, তবে বেশি পুরনো নয়। সময় নষ্ট না করে ডায়েরিটা টেবিলের উপর রেখেই বিমল কভার পেজটা উল্টে দেখল। ডায়েরির প্রথম শক্ত মতো পৃষ্ঠার ঠিক মাঝখানে সোনালি রঙের কালি দিয়ে অতি সুন্দর হাতের লেখায় এক প্রকার যেন খোদাই করা আছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বিমল পড়ল, পরিষ্কার বাংলায় লেখা। এ নিশ্চয়ই হারুদার হাতে লেখা। খুশি আর উত্তেজনায় হাত দুটো যেন কাঁপছে বিমলের। এক অদ্ভুত স্নায়বিক উদ্দীপনায় ডান হাতের আঙুল যেন নিজের থেকেই ডায়েরির প্রথম পাতা উল্টে পরের পাতায় পৌঁছে গেল। এখানে লাল কালিতে লেখা রয়েছে, হারিয়ে যাওয়ার পূর্বে হারাধনের কিছু কথা। তার মানে এই ডায়েরি থেকে কিছু পাওয়া গেলেও যেতে পারে। সেকেন্ড পেজের এই লাইনটা থেকেই তো বোঝা যাচ্ছে হারুদা নিরুদ্দিষ্ট হওয়ার আগেই কথাগুলো লিখে গিয়েছেন। তার মানে হারুদা ঠিক কোথায় হারিয়ে যেতে চাইছিলেন সেটা এখান থেকে জানা যেতে পারে। না, আর দেরি করে লাভ নেই, পুরো ডায়েরিটা পড়ে ফেলা জরুরি। নন্দীবাবু মনে হয় এই ডায়েরিটার কথা জানেন না, জানলে নিশ্চয়ই বলতেন। আগে আমি নিজে পড়ি, যদি কিছু পাওয়া যায় তারপর না হয় নন্দীবাবুকে জানাবো। ডায়েরিটা আপাতত আজ রাতের জন্য বাড়িতে নিয়ে যাওয়াই মনস্থির করল বিমল। অফিস থেকে ফিরে রাতে ঠান্ডা মাথায় ডায়েরিটা পড়ে দেখবে বলে। কত যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিমলের মাথায় তার ইয়ত্তা নেই। তার মধ্যে সব থেকে বড় প্রশ্নটা হলো, হারুদা বেঁচে আছেন তো? পরবর্তী অংশ বিরতির পর।